আজকে আমি মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক 2026 সাল, যারা আগামী 2026 সালে মাধ্যমিক দেবে মাদ্রাসা বোর্ডের, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমি বড় প্রশ্ন নিয়ে এসেছি ইতিহাসের। তোমরা এই প্রশ্নগুলি ধৈর্য ধরে দেখতে থাকবে এবং সেগুলি যদি পারো অবশ্যই খাতায় লিখবে। চলো প্রথম প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করি। প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলায় ফরাজি আন্দোলনের বিবরণ দাও। ঠিক আছে, তো বাংলায় ফরাজি আন্দোলন, ওয়েট, ঠিক আছে চলো। তো বাংলায় ফরাজি আন্দোলনের বিবরণ দাও, এই হচ্ছে 8 নম্বরের বড় প্রশ্ন, তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট। আবারও বলে দিচ্ছি, মাদ্রাসা বোর্ডের বেশি ইম্পর্ট্যান্ট এবং স্কুল বোর্ডের কেউ চাইলে অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তো কি কি দেব, এই ফরাজি আন্দোলন সম্বন্ধে বিবরণ দিতে বলেছে, মানে কোথায় একটু ভূমিকা দেব, উৎপত্তি দেব, কোথায় থেকে কি হয়েছিল সেগুলো। ঠিক আছে, তো প্রথমে আমি দেখো ভূমিকা দিয়েছি যে 19 শতকে বাংলায় যেসব কৃষক বিদ্রোহগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম একটা আন্দোলন ছিল, সেটা হচ্ছে ফরাজি আন্দোলন। সালটাও দেবে 1820 থেকে 62 সাল। ঠিক আছে, তো এইভাবে ভূমিকা দেবে। দ্বিতীয় দেখো উৎপত্তি দিয়েছি, উৎপত্তিটা কি না, এর উৎপত্তিটা ফরাজি কথার অর্থ কী, সেটা হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বা ইসলাম ধর্মের আদর্শে বিশ্বাস। তো কোথায় হয়েছিল, ফরিদপুর জেলার হাজি শরীয়তুল্লাহ ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে 1820 সালে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এরপর আদর্শ কী ছিল দেখো, আমরা দেখি যে আদর্শ এখানে হজরত শরীয়তুল্লাহ ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে দার উল হারব, ঠিক আছে, যার অর্থ, এটা তোমাদের শর্ট প্রশ্নে আসতে পারে, যার অর্থ হচ্ছে বিধর্মী দেশ, এটা বলেছিল। এবং তিনি তার অনুগামীদের কলমা, কলমা মানে কি, কলমা মানে হচ্ছে একটা ইসলামের যে মেন আর কি, আল্লাহর প্রতি বিশ্বাস, কলেমা। ঠিক আছে, নামাজ, যেমন আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করা হয়, রোজা, তারপর জাকাত, হজ ইত্যাদি করার পরামর্শ দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলি, যারা পিডিএফটি চাও এবং 2026 সালে মাধ্যমিক দেবে, এই কমেন্ট বক্সে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেব, তারা যুক্ত হয়ে যাবে যারা 2026 সালে মাধ্যমিক দিচ্ছ। ঠিক আছে, আর অন্য কেউ যেন যুক্ত হয়েও না, তাদের খুব একটা লাভ হবে না। চলো পরবর্তীতে দেখি কি পয়েন্ট দিয়েছে। রাজনৈতিক রূপ, অর্থাৎ এই রাজনৈতিকটা কেমন হয়েছিল। ঠিক আছে, মানে রাজনীতিতে কতটা ফায়দা ছিল এখানে, যে ফরাজি আন্দোলন শীঘ্রই রাজনৈতিক রূপ পরিগ্রহ করে হাজী শরীয়তুল্লাহ তার অনুগামীদের যে জমিদার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিল। ঠিক আছে, আস্তে আস্তে সেটা ফরিদপুর জেলায় শুরু হয়ে, যেটা প্রথমে উৎপত্তিতে লেখা আছে দেখো ফরিদপুর জেলায়, তো সেখান থেকে শুরু হয়ে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, যশোর এইসব এরিয়াগুলো ছড়িয়ে পড়েছিল। এরপরে এই আন্দোলনে দুদু মিয়ার কী ভূমিকা ছিল, দুদু মিয়ার ভূমিকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দুদু মিয়া অনেক দরিদ্র কৃষকদের নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল। তারপর তিনি ঘোষণা করেছিলেন যে এইসব জমির মালিক আল্লাহ, তাই কৃষকরা অন্য কাউকে খাজনা দিতে বাধ্য ছিল না। ঠিক আছে, এইভাবে দুদু মিয়ার একটু ভূমিকা ছিল। এখানে নোয়া মিয়া বলে একটা আন্দোলনকারী ছিল, তার ভূমিকাটাও এখানে দিয়েছে একটু। তার মৃত্যুর পর তার পুত্র, মানে দুদু মিয়ার পুত্র নোয়া মিয়া। তারপরে দেখো উপসংহার, এটা 8 নম্বরের প্রশ্ন, আমরা এইটুকু লিখলে যথেষ্ট। ঠিক আছে, এইটুকু এখানে একটু ছোট ছোট লেখা আছে তাই এত অল্প মনে হচ্ছে, কিন্তু খাতায় লিখলে যথেষ্ট হয়ে যাবে 8 নম্বরের। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন আমরা এনেছি ভীষণ ইম্পর্ট্যান্ট মাদ্রাসা বোর্ডের জন্য। ঠিক আছে, মাদ্রাসা পরীক্ষার জন্য 2026 ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা প্রশ্নগুলো খাতায় বা পিডিএফটি, তো অবশ্যই গ্রুপে যুক্ত হলে পিডিএফটি পেয়ে যাবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। তো বাংলায় যে নমশূদ্র আন্দোলন ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল আগের বছর, কিন্তু আসেনি, এবছর আসার চান্স ব্যাপক। ঠিক আছে, তো চলো এটার উত্তর নিয়ে একটু আলোচনা করি। এখানে যে ঔপনিবেশিক শাসনকালে ভারতের দলিত সম্প্রদায় তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আদায়ের জন্য কিছু কিছু আন্দোলন শুরু করে। ঠিক আছে, তো সেখানে নমশূদ্র, মতুয়া এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল। সেখানে কোথায় বসবাস করতো এখানে দেওয়া রয়েছে। কেন আন্দোলনটা হয়েছিল, নমশূদ্রদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। পয়েন্টগুলো বলে দিচ্ছি আমি, ব্যাখ্যা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আর ব্যাখ্যা করছি না। তো
শূদ্রদের সামাজিক যে অবস্থা ছিল সেটি সামাজিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, কারণ এরা বঞ্চনার শিকার হতো। তারপর দেখো ধর্ম প্রচারকের নেতৃত্ব। তো এদের ধর্মপ্রচারক এই যে শ্রী হরিচাঁদ ঠাকুর এদের অন্যতম নেতা ছিলেন। তিনি এই মতুয়া নামে যে সম্প্রদায়টা ছিল সেই সম্প্রদায়টা তৈরি করেন। এই নিয়ে শর্ট প্রশ্নও আসে, তোমরা একটু দেখে নিও। নমশূদ্র আন্দোলনের সূচনা, ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা দেবে। তারপর শ্রী গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা ভীষণ ইম্পর্ট্যান্ট, দিতেই হবে। কি কি দাবি দেওয়া ছিল তাদের সেগুলো লিখবে, ঠিক আছে, এইভাবে লিখবে। তারপর দেখো দাবি দেওয়াগুলো তো আছেই, হ্যাঁ এইটুকু লিখে দেবে। তারপর উপসংহার তো অবশ্যই বড় প্রশ্নে দিতে হবে, ঠিক আছে, উপসংহার তোমরা অবশ্যই দেবে। উপসংহার বড় প্রশ্নে মাস্ট, তাহলে নাম্বারটা ভালোভাবে ক্যারি করে। এরপরে তোমাদের ইসলামিক ইতিহাসের যে ভিডিও আছে সেই ইসলামের ইতিহাস নিয়ে অবশ্যই আসবো, ঠিক আছে। তোমরা ইতিমধ্যেই চ্যানেলে অনেক ইসলামের ইতিহাসের ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আলাদা আলাদা পার্ট করে আছে, আগের টেস্ট পেপার সলভ করা, ওই টেস্ট পেপারগুলো দেখতে পারো। 80% কিছু না হলেও তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। বড় প্রশ্ন না হলেও শর্ট এবং এমসিকিউ এসএকিউ এগুলো 80% কমন পেয়ে যাবে, মাদ্রাসা বোর্ডকে বলছি। আচ্ছা, তারপর দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার ভাবনা। এই প্রশ্নটি দুই রকমভাবে দিয়েছি আমি, এটা একটা দিয়েছি, আর একটা দেখো যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের যে ভাবনা, এটা ছোট ছোট করে এর আগের বার এসেছিলো যে 4+4, এই দুটো প্রশ্ন 4+4 8। তো দেখো প্রথমে এই প্রশ্নটুকু আলোচনা করে নিই, 4-এর মতো করে দিয়েছি আমি। তো বিশ্বভারতীর ভূমিকা অবশ্যই দিতে হবে, সেখানে কী নিয়ে মানে কী হতো আর কি। সেখানে একটা প্রকৃতি পরিবেশের সঙ্গে মানুষের জীবনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপর বিশ্বভারতী কবে প্রতিষ্ঠা হয়, 1921 সালে, কে করে, কোথায় করে, কোন জেলায় করে, ইত্যাদি এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও। কেন প্রতিষ্ঠা করে, একটা মেলবন্ধন, সংস্কৃতির মেলবন্ধন তৈরি করতে চেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আরও যদি কোনো ভিডিও অবশ্যই লাগে তোমরা কমেন্ট বক্সে জানাও। 2026 সালের জন্য ইংরেজি থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট জানিও। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চ্যানেল থেকে অনেক কিছু তোমরা পেতে চলেছ। পরবর্তী দেখো মানব সত্তার একটা বিকাশ, ঠিক আছে। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতনের ভাবনা, এটা দিয়েও একটা প্রশ্ন আসতে পারে, বা প্রশ্নটি 4-4-8 আসতে পারে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম। তো শান্তিনিকেতনের ভাবনাটা এখানে তো অবশ্যই দিতে হবে। ভাবনাটা কী ছিল না, ভাবনা বলতে মূল উদ্দেশ্য যেটা, ওই যে আগেই একটু 2 লাইনে লেখা ছিল যে মানুষের সাথে প্রকৃতির একটা যে মেলবন্ধন বা একটা যে ঘনিষ্ঠ, সেটা প্রতিষ্ঠা করা। আবাসিক ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে প্রাচীন ভারতের ব্রহ্মচর্যাশ্রমের গুরু শিষ্যের একটা যে সম্পর্ক, সেটার পুনঃপ্রতিষ্ঠা করা, ঠিক আছে, এইগুলো করেছিল। পরবর্তীতে দেখো 3 নীতি। 3 নীতি যে 3 নীতিটা কি না, স্বাধীনতা, অবাধ চলাফেরা ও খেলাধুলা, এই 3টি নতুন নীতি প্রয়োগ করেছিলেন, ঠিক আছে। তারপর দেখো সাংস্কৃতিক বিষয় রয়েছে, এগুলো রয়েছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী কারিগরি শিক্ষা পয়েন্ট, উপসংহার পয়েন্ট, ঠিক আছে। আশা করি মাদ্রাসা বোর্ড এই যে আমি 4-5টা প্রশ্ন তুলেছি, এই 4-5টা প্রশ্নের মধ্যে গ্যারেন্টি কমন পেয়ে যাবে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আগের বারও তাই হয়েছিল, তার প্রমাণ আমি কোশ্চেন ধরে ভিডিও করেছি, তোমরা আগে দেখে নিও প্রত্যেক বছরের ভিডিও। আর একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এইখানে যে 4টে প্রশ্ন তুলেছি পুরো মাখন বলতে পারো, ঠিক আছে। তো আইন অমান্য আন্দোলন যে 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল, সেটা কেন, এই আন্দোলনের কারণ অবশ্যই দিতে হবে। এখান থেকে অনেক ছোট প্রশ্ন পেয়ে যাবে তোমরা, সেইভাবেই নোটগুলো তৈরি করা হয়েছে। তারপর দেখো আন্দোলনের সূচনা, আন্দোলনটা কোথায় হয়েছিল, কত তারিখে হয়েছিল। 1930-এ 12ই মার্চ 78 জন অনুগামী নিয়ে গুজরাটের ডান্ডি নামক স্থানে লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে যাত্রা করেন, ঠিক আছে। এগুলো সব পয়েন্ট মোটামুটি তোমরা দেবে। তারপর আন্দোলনের প্রসার কোথা থেকে কোথায় শুরু হয়েছিল। যে কোনো আন্দোলনের মূল জায়গা ছিল বাংলা, ঠিক আছে। তো বাংলা থেকে বিহার, উড়িষ্যা, তারপর ইউপি, দিল্লি, পাঞ্জাব, তারপর উত্তর পশ্চিম সীমান্ত বিভিন্ন এরিয়ায় ছড়িয়ে পড়েছিল শেষ পর্যন্ত। এরপর ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল, তার কারণ হচ্ছে ব্রিটিশ যে একজন প্রতিষ্ঠাতা, মানে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রতিষ্ঠাতা, সে হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। এটা এখানে দেওয়া নেই, আমি বলে দিলাম। তো তিনি
এই নীতিটা ঘোষণা করেছিলেন, ফলে এই আইন দুর্বল হতে শুরু করেছিল। ঠিক আছে, দিয়ে শেষ পর্যন্ত কংগ্রেস 1934 সালে এই আইনটা বা আইন বলছি সরি আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিল। এটাও লিখতে হবে তোমাদেরকে অবশ্যই। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। উফ, কি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাদ্রাসা বোর্ড এর বাইরে প্রশ্ন যাবে না, তোমরা মিলিয়ে নিও এবং স্ক্রিনশট দিয়ে রাখো। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে অবশ্যই ছড়িয়ে দাও বা শেয়ার করে দাও তোমাদের কোনো গ্রুপ থাকলে বন্ধুদের। ঠিক আছে, মাদ্রাসা বোর্ডের বেশি ইম্পর্টেন্ট, তারপর স্কুল বোর্ড তো আছেই। অহিংস অসহযোগ আন্দোলন, এটা দেখে নেও, ভূমিকা, কারণ সবগুলো দেওয়া আছে। আন্দোলনের সূচনা, আন্দোলনের প্রসার, নেতৃত্ব, আন্দোলনের প্রত্যাহার, এইসব পয়েন্টগুলো দেওয়া আছে। উপসংহার তো বললাম যে মাস্ট, তোমরা বড় প্রশ্ন অবশ্যই দিও। আর অবশ্যই পিডিএফটি পেতে চাইলে কমেন্ট বক্সে দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে 2026 সালের। আবারও বলছি, যারা নতুন মাধ্যমিক দেবে 2026 তারাই একমাত্র এই গ্রুপে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই।